স্বাগতম বন্ধুরা, আজকে আমরা পাওয়ার সিস্টেম ক্যালকুলেশনের বেসিক যে ফ্যাক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাওয়ার সিস্টেম ক্যালকুলেশনে পাওয়ার ইউনিট ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ কি? কারণ হচ্ছে আমার যে নেটওয়ার্কটি আছে, আমরা যদি এখানে দেখি, এখানে একটি জেনারেটর আছে, এখানে একটি জেনারেটর আছে এবং একটা লং লাইন ট্রান্সমিশন লাইন আছে। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আমি যদি এই জেনারেটর দেখতে পাচ্ছি, এখানে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, এখানে একটি লোড, এখানে একটি ট্রান্সফর্মার, তার মানে আমি বলতে পারি এটা একটা কমপ্লেক্স একটা নেটওয়ার্ক। এই কমপ্লেক্স নেটওয়ার্কটাকে আমি যদি সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করার জন্য হচ্ছে আমাকে পার ইউনিট ক্যালকুলেশন করতে হবে। পার ইউনিট ক্যালকুলেশন করার জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব। ফার্স্ট স্টেপ, আমি যদি খেয়াল করি জেনারেটর 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওর ক্যাপাসিটি 40 MVA, অর্থাৎ এই জেনারেটরের অ্যাবিলিটি হচ্ছে 40 MVA পাওয়ার সে জেনারেট করতে পারবে। এই MVA বলতে বোঝাচ্ছি তার অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার। ইট মিনস দ্যাট ইট কন্টেন্স রিয়েল পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার টুগেদার। বাট এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে এই জেনারেটরের ক্ষেত্রে এই জেনারেটরের পাওয়ার কত, এটা হচ্ছে 30 MVA, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটা মিসম্যাচ উইদিন দিস সার্কিট। তার মানে হচ্ছে আমি যখন স্টেপগুলো ফলো করব, তিনটি স্টেপ। ফার্স্ট স্টেপ, অবশ্যই আমাকে একটা বেস MVA কনসিডারেশন আনতে হবে, অর্থাৎ আমার এই টোটাল নেটওয়ার্কের জন্য আমাকে একটি মাত্র বেস MVA কনসিডার করতে হবে। তো আমরা লিখে ফেলি সলিউশনের জন্য, অ্যাজিউম মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি বেস MVA ইকুয়ালস টু 100। আচ্ছা, আমি এখানে 100 কেন নিলাম, আমি 10 নিলাম না কেন বা 20 নিলাম না কেন, ডাজন্ট ম্যাটার। আমি যদি অ্যাজিউম মানে হচ্ছে ধরে নিয়েছি বা কনসিডারেশনে এনেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এখানে বেস MVA 100 নিয়েছি। বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত্তি বা রেফারেন্স, যে নাম্বারটিকে ধরে আমি টোটাল ক্যালকুলেশনটা করব। অর্থাৎ আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার এই টোটাল যে পাওয়ার সিস্টেমটি আছে বা টোটাল যে নেটওয়ার্কটি আছে, এই টোটাল নেটওয়ার্কের জন্য এই একটা পাওয়ার, অর্থাৎ এই টোটাল সিস্টেমের জন্য একটি পাওয়ার ইজ 100। আপনি 100 না ধরে আপনি কমও ধরতে পারেন, ডিপেন্ড আপনি কিভাবে ক্যালকুলেশন করতে চাচ্ছেন। এটার জন্য কোনো বড় ইম্প্যাক্ট হয় না। আপনি এখানে 10 নিতে পারতেন, 50 নিতে পারতেন, 40 নিতে পারতেন। আমি এখানে নিয়েছি একটা পূর্ণ সংখ্যা, 55, 65 এগুলো না ধরে আমি একটি পূর্ণ সংখ্যা নিয়েছি। এনিওয়েজ, সেকেন্ড যেটা হচ্ছে জোন সিলেকশন, অর্থাৎ আমি জোনগুলোকে ভাগ করব। তাহলে আমার ফার্স্ট যে স্টেপটা, দ্যাট ইজ বেস MVA বা বেস অ্যাপারেন্ট পাওয়ার আমি ধরে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে জোন সিলেক্ট করব, অর্থাৎ আমি জোনগুলোকে ভাগ করব। জোনগুলোকে ভাগ করার জন্য আমাকে যেটা দেখতে হবে, আমার টোটাল নেটওয়ার্কের মধ্যে কয়টি ট্রান্সফর্মার আছে। আমি যদি দেখি আমার এই সিস্টেমের জন্য ট্রান্সফর্মার 4, ট্রান্সফর্মার 3, ট্রান্সফর্মার 2 এবং ট্রান্সফর্মার 1, অর্থাৎ আমার 4টি ট্রান্সফর্মার আছে আমার এই নেটওয়ার্কটির মধ্যে। তার মানে হচ্ছে আমার এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা এই নেটওয়ার্কের জন্য আমার 4টা জোন হবে মিনিমাম, অথবা 4 থেকে বেশি। আমি আবার বলছি, যে কয়টি ট্রান্সফর্মার থাকবে ঠিক সেই কয়টি জোন হবে, অথবা তার থেকে বেশি হবে। আমরা স্টেপ বাই স্টেপ সামনে যখন এগোবো, অন্যান্য ক্যালকুলেশনে বা অন্যান্য এক্সাম্পলগুলোতে আমি দেখবো যে ট্রান্সফর্মার উপর কিভাবে জোনগুলো নির্ভর করছে। তাহলে আমি এখানে ভাগ করা শুরু করি। আমরা যেটা করব, প্রত্যেকটি ট্রান্সফর্মারে আমরা জানি 2টি পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তাহলে আমরা ঠিক মাঝখান বরাবর ভাগ করে ফেলবো প্রত্যেকটি ট্রান্সফর্মার। ভাগ করে ফেললাম। আমরা যদি এই ট্রান্সফর্মারটা দেখি T1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে T1 এর প্রাইমারি সাইডে তার ভোল্টেজ হচ্ছে 13.6 এবং এই যে প্রথম যে জেনারেটরটা ছিল লেফট হ্যান্ড সাইডে, এটার যে অ্যাবিলিটি টু প্রডিউস ভোল্টেজ দ্যাট ইজ 13.6, তার মানে সিমিলার। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা জোন। অবশ্যই এই জোনটা নির্ভর করবে আমার এই ট্রান্সফর্মার প্রাইমারি সাইডের উপরে, ডাজন্ট ম্যাটার। এখানে আরো অনেক কিছু থাকতে পারে। আমি এক্সাম্পল হিসেবে বলতে চাচ্ছি, যদি এরকম হতো এখানে একটা বাস বা সামথিং থাকতো এবং তার একটা ভোল্টেজ বা তার সাথে আরো অনেক লোড থাকতে পারতো, বাট এই যে জোনটা,
এই জোনটার ভোল্টেজটা নির্ভর করছে এই যে ট্রান্সফরমার T1 তার প্রাইমারি সাইডের ভোল্টেজের উপরে। অর্থাৎ এই জোনের নাম দিলাম আমি জোন নাম্বার 1 এবং তার বেস ভোল্টেজ হচ্ছে 13.6 কিলোভোল্ট। তারপরে আসি আমরা পরের জোনে। এখানে দেখতে পাচ্ছি T1 এর সেকেন্ডারি সাইডে তার ভোল্টেজ হচ্ছে 66 কিলোভোল্ট এবং এখানে T2 এর এই পাশের ভোল্টেজ হচ্ছে 132। ইন বিটুইন দিস টু ট্রান্সফর্মার নো ট্রান্সফর্মার ইজ প্রেজেন্ট। ইট মিনস দ্যাট এইখানে ডেফিনেটলি একটা জোন হবে। আমি আবার বলছি কথাটা, যেহেতু T1 এবং T2 ট্রান্সফর্মার মাঝখানে অন্য কোনো ট্রান্সফর্মার নাই, যদিও এখানে ভোল্টেজ ডিফারেন্ট, বাট এখানে একটি জোন হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা জোন, এটা হচ্ছে একটি জোন। অনুরূপভাবে আমি যদি T2 এবং T3 ট্রান্সফর্মার ক্ষেত্রে বলি, তাহলে এটা হচ্ছে একটা জোন। আবার T3 এবং T4 এর এটা হচ্ছে একটা জোন। আবার T4 এর এখান থেকে গিয়ে এটা হচ্ছে একটা জোন। তার মানে হচ্ছে জোন নাম্বার 1 লিখেছি, এরপর লিখছি জোন নাম্বার 2, জোন নাম্বার 3, তারপরে জোন নাম্বার 4 এবং জোন নাম্বার 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার ট্রান্সফরমারই আছে 4টা, অর্থাৎ আমার জোন সংখ্যা 4-এর থেকে বেশি অথবা 4-এর সমান হতে পারে। বাট যদি লেস হয় তার মানে বুঝতে হবে আপনি ভুল পথে এগোচ্ছেন। যখনই বুঝবেন যে আপনার ট্রান্সফরমার সংখ্যা রাইট হবে, ইট মিনস দ্যাট জোন সংখ্যা যদি 5 হয় এবং ট্রান্সফরমার 4, তার মানে হচ্ছে আপনি সঠিক পথে আগাচ্ছেন। আচ্ছা, তাহলে জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ কত? এখানে একটা প্রবলেম আমরা পড়ে গেছি, সেটা হচ্ছে যে জোন নাম্বার 2 তে ট্রান্সফরমার T1 এর ক্ষেত্রে এবং T2 এর ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্ট। তাহলে আমাদেরকে জোন নাম্বার 2 এর ভোল্টেজ এই দুটোর উপর নির্ভর করলেও আমরা এখানে 66 অথবা 32 দুটোর একটাও লিখতে পারবো না। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন ট্রান্সফরমার T1 এর এখান থেকে আমরা এই পাশে যাচ্ছি, আমি যদি আলাদাভাবে করে দিই, ধরে নেই এটা হচ্ছে ট্রান্সফরমার T1, এটা হচ্ছে ট্রান্সফরমার T2। তার মানে এটা হচ্ছে আমরা জোন 1 করে ফেলেছি, এটা হচ্ছে জোন নাম্বার 2। আমি যদি এখানে ভোল্টেজগুলো লিখে ফেলি, 13.6 বাই হচ্ছে 66, আর এখানে হচ্ছে 132 বাই হচ্ছে 230। আমরা এই জোনটার কথা বলছি। আমি যদি রেড মার্ক দিয়ে, তাহলে এখানে যেটা প্রবলেম হচ্ছে 66 এবং 32 ডিফারেন্ট টাইপ অফ ভোল্টেজ লেভেল এবং ডিফারেন্ট একই জোনের মধ্যে দুইটা ট্রান্সফরমার দুই ধরনের ভোল্টেজ যদি হয়, তাহলে আমরা যেটা করব, আমরা যখন এই পাশ থেকে এই পাশে যাওয়ার সময় আমার যে রেফারেন্স যে ভোল্টেজটা, সেই রেফারেন্স ভোল্টেজটাকে কনসিডার করব। রেফারেন্স ভোল্টেজ কোনটা ছিল? 13.6, কারণ জোন নাম্বার 1 এর যে ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে 13.6। তাহলে আমরা এখানে লিখব 13.6 জোন 1 এর যে ভোল্টেজটা। তারপরে আমরা এই জোন থেকে যখন এই জোনে গিয়ে প্রথম কাকে দেখতে পাবো, আমরা প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 66 কে দেখতে পাবো। তাহলে আমরা উপরে লিখব 66 এবং নিচে কোনটা থাকবে? নিচে থাকবে হচ্ছে আমরা যেখান থেকে আসছি, অর্থাৎ আমার প্রাইমারিতে যে ভোল্টেজটা ছিল সেটা ছিল হচ্ছে 13.6। তাহলে আমরা এখানে 13.6 লিখে ফেলবো। তাহলে এই 13.6 এই 13.6 কাটাকাটি যাবে। আমার জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 66। এই 66 কিন্তু এই 66 না, এটা আমরা ক্যালকুলেট করে বের করেছি। তাহলে জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 66 কেভি। এখন আমরা বের করব জোন নাম্বার 3 এর বেস ভোল্টেজ বা রেফারেন্স ভোল্টেজ। আমরা যদি খেয়াল করি, T2 এর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 230, T3 এর সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 230 এবং
T2 এর প্রাইমারি সাইডের ভোল্টেজ ছিল হচ্ছে 132, বাট আমার বেস ভোল্টেজ ছিল 66। তার মানে হচ্ছে আমি যখন এই বেস ভোল্টেজ বা রেফারেন্স ভোল্টেজ যখন এভাবে ক্যালকুলেশন শুরু করব ডিউ টু মিসম্যাচ, মানে একই জোনের মধ্যে দুই ধরনের ট্রান্সফরমার সাইড আছে, যখন আমরা এই ধরনের ক্যালকুলেশন শুরু করব প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম মেথোডোলজি ব্যবহার করব। তার মানে হচ্ছে আমরা জোন নাম্বার 3 তে যখন যাচ্ছি, কোথা থেকে? জোন নাম্বার 2 থেকে। তার মানে জোন নাম্বার 2 থেকে যখন আমি জোন নাম্বার 3 তে যাচ্ছি, তখন আমি প্রথমে কি ছিল আমার ছিল হচ্ছে 66 কিলোভোল্ট। তাহলে আমি 66 কিলোভোল্ট লিখব। তারপরে উপরে কোনটা বসবে? আমি যখন জোন নাম্বার 2 থেকে জোন নাম্বার 3 তে গিয়েছি, তখন আমি প্রথমে গিয়ে দেখেছি 230 ভোল্ট। তার মানে আমি এখানে 230 কিলোভোল্ট লিখব। আর কোথা থেকে আসছি হচ্ছে 132 থেকে। তার মানে এখানে 132 কিলোভোল্ট। আমার একটা এখানে সাজেশন থাকবে, আমি যখন প্রথমটি করেছিলাম, প্রথমটি এবং সেকেন্ডটি থার্ডটি আমি প্রত্যেকটি বুঝিয়ে যাব, জাস্ট আপনারা দেখবেন যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা নিজেরা। তাহলে এখানে আমার যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি হচ্ছে জোন নাম্বার 3 বেস ভোল্টেজ। তাহলে আমাদের ক্যালকুলেটিভ যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 115 বা 115 কিলোভোল্ট। অনুরূপভাবে আমার জোন নাম্বার 3 বেস ভোল্টেজ হচ্ছে, আমি যখন জোন নাম্বার 3 থেকে জোন নাম্বার 4 এ যাচ্ছি, ইট মিনস দ্যাট ট্রান্সফরমার 3 থেকে আমি এখান থেকে এখানে যাচ্ছি, জোন নাম্বার 2 থেকে জোন নাম্বার 4 এ। তার মানে জোন নাম্বার 3 যে বেস ভোল্টেজ ছিল সেটা হচ্ছে 115। আমরা এখান থেকে যখন এখানে গেলাম, আমরা দেখলাম হচ্ছে 33 কিলোভোল্ট। নিচে ছিল কি 230, তার মানে 230 নিচে 33 কিলোভোল্ট উপরে। ক্যালকুলেটিভ যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 16.5 কিলোভোল্ট। এটা হচ্ছে আমার জোন নাম্বার 4 এর বেস ভোল্টেজ। অনুরূপভাবে আমি যখন বেস নাম্বার জোন নাম্বার 5 এ যাব 4 থেকে, তাহলে প্রথমে লিখবো কত 16.5 রেফারেন্স থাকবে। তারপরে আমরা যখন এখান থেকে এখানে যাব, মানে জোন নাম্বার 4 থেকে জোন নাম্বার 5 এ যাব, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 11.8 কিলোভোল্ট। তাহলে 11.8 কিলোভোল্ট উপরে থাকবে। কোথা থেকে আসি? 33 কিলোভোল্ট থেকে আসছি, তার মানে নিচে থাকবে 33 কিলোভোল্ট। ক্যালকুলেটিভ যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 5.9 কিলোভোল্ট। তাহলে আমরা পুরো হোল সিস্টেমের জন্য আমরা বেস ভোল্টেজ এবং আমার বেস যে এমভিএ, অর্থাৎ টোটাল সিস্টেমের জন্য আমার একটা ইউনিক বা রেফারেন্স বা বেস এমভিএ বা অ্যাপারেন্ট পাওয়ার আমি অ্যাজিউম করে নিয়েছি, যেটাকে বলেছি 100। আফটারওয়ার্ড আমার সেকেন্ড যে স্টেপ, সেই স্টেপে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমরা সিলেক্টিভ ভাবে জোনগুলোকে ভাগ করে নিয়েছি, এবং জোনগুলো যে ভাগ করেছি সেটা ডিপেন্ড করছে কার উপরে? ট্রান্সফরমার উপরে। আমরা জানি প্রতিটি ট্রান্সফরমারে দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, অথবা লো সাইড অর হাই সাইড, বা লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইড। তো প্রত্যেকটা লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইডে আমরা মাঝখানে স্প্লিট করেছি, অর্থাৎ ভাগ করে ফেলেছি, এবং ভাগ করার পরে আমি একটি করে জোন পেয়েছি। এবং এখানে বলেছিলাম যে আমার নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে কয়টি ট্রান্সফরমার থাকবে ঠিক সেই কয়টি জোন হবে, অথবা তার থেকে বেশি হবে। কম যদি হয় তার মানে হচ্ছে আপনি ভুল দিকে হাঁটছেন। আমরা এখন স্টেপ নাম্বার 3 তে আসবো। স্টেপ নাম্বার 3 কি বলেছে? পার ইউনিট বা পিইউ ক্যালকুলেশন ফর ইচ কম্পোনেন্ট। অর্থাৎ আমার এই টোটাল যে নেটওয়ার্কের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে, কতগুলো কম্পোনেন্ট আছে আমরা একটু দেখে নিই। আমাদের এখানে জেনারেটর 2 একটা, ট্রান্সফরমার দুটো, মানে মূল কথা হচ্ছে 4টা ট্রান্সফরমার আছে। খেয়াল করে দেখেন, বাস নাম্বার 4 থেকে একটা লোড গেছে, কত হলো? 4 আর 1 5। তারপরে এখানে বাস নাম্বার 1 থেকে একটা লোড গেল, কয়টা হলো? 6টা। এখানে আরেকটা জেনারেটর আছে, 7টা ইকুইপমেন্ট আছে, অর্থাৎ আমাকে 7টা সিস্টেমের জন্য পার ইউনিট বের করতে হবে। আবার বাস নাম্বার 2 থেকে বাস নাম্বার 3 আমার যে এই যে লং যে ট্রান্সমিশন লাইনটা আছে, আমি ধরে নিই লং ট্রান্সমিশন লাইন, বাই দ্য ওয়ে কিভাবে বুঝবো আমরা? ডিপেন্ড করবে আমার এই ডিসটেন্স বিটুইন বাস নাম্বার 2 এবং বাস নাম্বার 3 কত, সেটার উপর ডিপেন্ড করবে। অ্যাট দ্য সেম টাইমে আমি আরো বুঝতে পারি
যদি আমি এই 2 এবং 3 ভোল্টেজ লেভেলটা যদি জানি, আমি যদি অ্যাজিউম করে নেই, অথবা আমি ধরে নিই আমার ম্যাথের মধ্যে এখানে দেওয়া আছে 230 কিলোভোল্ট। কিভাবে বুঝলাম? বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 230 কিলোভোল্ট, এখানে 230 কিলোভোল্ট। তারপরে আমি ধরতে পারি এই যে ট্রান্সমিশন লাইনটা আছে, এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ হচ্ছে 230। এখানে আপনি বলতে পারেন আমাকে যে আমি এখানে ট্রান্সমিশন লাইন কেন বলেছি, ডিস্ট্রিবিউশন কেন বলিনি। আমরা সাধারণত জানি লং লাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা অনেক হাই থাকে, ডেফিনেটলি 230 ইজ ভেরি হাই। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন। এনিওয়েজ, তাহলে আমাকে কয়টা ক্যালকুলেশন করতে হবে? 8টা ক্যালকুলেশন করতে হবে। আমি আবার রিপিট করছি, দুটো ট্রান্সফরমার, দুটো জেনারেটর, 4টা ট্রান্সফরমার, 6টা, একটা 2টা লোড, 8টা, এবং একটা ট্রান্সমিশন লাইন। কয়টা? টোটাল 9টা আমাকে কম্পোনেন্টের পার ইউনিট বের করতে হবে। এবং পার ইউনিট বের করার জন্য আমরা যে সূত্রটা ফলো করব, সেই সূত্রটি হচ্ছে এটা। কি লেখা আছে? এক্স পার ইউনিট। এই যে পার ইউনিট যেটা বের করছি আমরা, এই টোটাল নেটওয়ার্কের সিম্পলিফাইড যেটা বের করছি, সেটাকে আমরা আবার বলতে পারি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামও বলতে পারি, সেটা আমি পরে বলছি, এই জন্য আমি এটা নিয়ে কোনো ডিসকাশন এখন যাব না। জাস্ট আমি বলছি এটা সিম্পলিফাইড একটা ফর্মে আমরা যাব। সেই সিম্পলিফাইড ফর্মে যে রেজাল্টগুলো হবে দ্যাট উইল বি নিউ ভ্যালু, এবং সেই ভ্যালুটা আমরা যেটাকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে পার ইউনিট ভ্যালুতে রিপ্রেজেন্ট করব। তাহলে কোনো একটা ডিভাইসের যদি রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স, একই কথা, রিঅ্যাকট্যান্স যদি থাকে তাহলে রিঅ্যাকট্যান্স বের করব, যদি ইম্পিডেন্স থাকে তাহলে আমরা ইম্পিডেন্স বের করব। আমরা এখানে ধরে নিই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে 18%, 15%, 12%, 23%, 17%, 30%, 25%, 13%, এই সবগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্স। যেহেতু রিঅ্যাকট্যান্স আমি ধরে নিলাম বা কনসিডারেশনে নিলাম যে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, তাহলে নিউ ভ্যালু ইকুয়ালস টু ওই কম্পোনেন্টের ক্ষেত্রে তার ওল্ড ভ্যালু ইনটু কেভি ওল্ড বাই হচ্ছে কেভি নিউ। কেভি ওল্ড বলতে এবং কেভি নিউ বলতে কি বোঝাচ্ছে? নিউ বলতে বোঝাচ্ছে আমরা যে ইকুইপমেন্টটা নিয়ে বা যে কম্পোনেন্টটা নিয়ে কথা বলবো সেটা কোন জোনে পড়েছে, সেই জোনের যে বেস ভোল্টেজটা সেটা হচ্ছে নিউ। আর ওল্ড কোনটা? ওল্ড মানে হচ্ছে তার গায়ে যেটা লেখা থাকবে। তাহলে আমি যদি এই জেনারেটরের কথা বলি, এই জেনারেটর কোন জোনে পড়ছে? জোন নাম্বার 1। তার বেস ভোল্টেজ কত? তার বেস ভোল্টেজ হচ্ছে 13.6 কিলোভোল্ট। তাহলে এই 13.6 হচ্ছে এই জেনারেটরের জন্য তার নিউ ভ্যালু, যেটা আমি অবশ্যই একটু পরে ক্যালকুলেশনে দেখাবো। আর নিউ দুঃখিত, এটা হচ্ছে নিউ ভ্যালু। আর ওল্ড ভ্যালু কোনটা? ওল্ড ভ্যালু হচ্ছে এই জেনারেটরের যে নেম প্লেটটা আছে সেই নেম প্লেটে লেখা ছিল 13.6, যদিও এটা সিমিলার বাট মিনিং কিন্তু আলাদা। এটা হচ্ছে ওল্ড ভ্যালু, এটা হচ্ছে নিউ ভ্যালু। অনুরূপভাবে আবার পরের পার্টে কি আছে? এমভিএ নিউ এবং এমভিএ ওল্ড। এমভিএ নিউ বলতে কি বোঝাচ্ছি? এমভিএ নিউ বলতে বোঝাচ্ছি আমার যে রেফারেন্স ভ্যালু যেটা আমি কনসিডারেশনে নিয়েছিলাম দ্যাট ইজ 100 এমভিএ। আর ওল্ড বলতে কোনটা বোঝাচ্ছে? যেটা হচ্ছে ওই ইকুইপমেন্টের বা ওই কম্পোনেন্টের গায়ে যেটা লেখা ছিল। তার মানে হচ্ছে এই জেনারেটরের ক্ষেত্রে এই 30 হচ্ছে তার ওল্ড ভ্যালু। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনারা সবাই ওল্ড এবং নিউ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তাহলে আমরা শুরু করি প্রথম এই জেনারেটরের ক্ষেত্রে। তাহলে এক্স আমরা এসজি লিখবো। এসজি ট্রান্সফার সিনক্রোনাস জেনারেটর। আমরা জানি কোনো একটা বড় পাওয়ার প্ল্যান্টের বা লিটারালি যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই পাওয়ার প্ল্যান্টগুলোতে যে ট্রান্সফর্মার যে জেনারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলো সিনক্রোনাস জেনারেটর লিটারালি ব্যবহার করা হয়। এই জন্য আমরা এখানে সিনক্রোনাস জেনারেটর, আপনি শুধু জি লিখলেও হবে। ইকুয়ালস টু তার ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 18%। 18% বলতে কি বোঝাচ্ছে? 18% বলতে বোঝাচ্ছে 0.18 কেভি ওল্ড। আমরা যদি সূত্রটা একবার দেখি, সূত্রটা দেখতে পাচ্ছি কেভি ওল্ড এবং কেভি নিউ, এমভিএ নিউ বাই হচ্ছে এমভিএ ওল্ড। সূত্রটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স করতে পারি যে কেভির সাথে যখন ওল্ড থাকবে উপরে এমভির সাথে নিউ থাকবে। অনুরূপভাবে হরের ক্ষেত্রে যখন দেখবো যে কেভি নিউ তার হচ্ছে এমভিএ ওল্ড, জাস্ট একটা আরেকটা বিপরীত। তাহলে আমরা লিখে ফেলি কেভি ওল্ড বলতে বোঝাচ্ছে আমার এই জেনারেটরের গায়ে যে ভোল্টেজটা লেখা আছে দ্যাট ইজ 13.6 কিলোভোল্ট, 13.6 কিলোভোল্ট। তারপরে হচ্ছে এমভিএ, এমভিএ নিউ। এমভিএ নিউ কোনটা? যেটা আমরা কনসিডারেশন নিয়েছি, এই এমভিএ নিউটা হচ্ছে টোটাল পাওয়ার সিস্টেমের জন্য বা টোটাল নেটওয়ার্কের জন্য, এটা হচ্ছে তার রেফারেন্স ভ্যালু দ্যাট ইজ 100। নিচে কত আসছে?
নিচে হচ্ছে তার ওল্ড ভ্যালু, দ্যাট মিনস আমার জেনারেটরের গায়ে যেটা লেখা ছিল সেটা 30 MVA। এখানে অবশ্যই স্কোয়ার দিতে হবে, তাহলে ভোল্টেজের টোটালটার উপর স্কোয়ার থাকবে, এমভির উপর কোনো স্কোয়ার থাকবে না। এখানে একটা কথা বলা বাহুল্য যে আমরা যে এখানে ইউনিটটা নিয়েছি অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই এমভিতে রাখতে হবে। যদি আপনার কোশ্চেনে কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে থাকে অর্থাৎ কেভিতে থাকে, আপনাকে অবশ্যই এমভিতে নিয়ে যেতে হবে। অনুরূপভাবে যদি এখানে কোনো কারণে ভোল্টেজ থাকে কনফিউশন অ্যারেঞ্জ করার জন্য, বা আপনি যদি কখনো ইন রিয়েল লাইফে ক্যালকুলেশন করতে যান, সেক্ষেত্রে এখানে অবশ্যই কিলো ভোল্টে আনতে হবে। অর্থাৎ এইখানকারকে যে ক্যালকুলেশন করছে সেখানে অবশ্যই কিলো ভোল্ট এবং এমভিতে আপনাকে রাখতে হবে। আমরা ক্যালকুলেশনগুলো সবগুলো পরে করছি, আমরা জাস্ট এখন মানগুলো বসিয়ে নিচ্ছি। তারপরে কোনটা আছে? ট্রান্সফর্মার 1। তাহলে এক্স অফ ট্রান্সফর্মার 1 ইকুয়ালস টু তার ওল্ড যে রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে 15%, তার মানে হচ্ছে 0.15। তার ওল্ড কিলোভোল্ট, দুঃখিত, তার ওল্ড যে কেভি সেটা হচ্ছে কত? 13.6 আবার 66 কিলোভোল্ট। এখন কোশ্চেন হচ্ছে আপনি কোনটা নেবেন। আমরা জানি যে একটা ট্রান্সফরমার দুপাশে আছে, অর্থাৎ জোন নাম্বার 1-এও আছে, অনুরূপভাবে জোন নাম্বার 2-তেও আছে। আমরা যে কোনো এক পাশের জন্য করলেই ভালো, এবং সেটাই হচ্ছে নিয়ম, যে কোনো এক পাশে করলে ইনাফ। এবং আরেকটি কথা বলি, আমরা যখন পার ইউনিট ক্যালকুলেশন করব, আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করব আর এক পাশে গিয়ে শেষ করব। তো আমরা এখান থেকে লেফট সাইড থেকে শুরু করেছি, আমরা রাইট সাইড দিয়ে শুরু করব, দুঃখিত, শেষ করব। তার মানে এটা না যে আমি এখান থেকে কোনো একটা ইকুইপমেন্টের জন্য করলাম, ওখানে গিয়ে আরেকটা ইকুইপমেন্টের জন্য করলাম। এক্সাম্পল হিসেবে যদি বলি, এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনি প্রাইমারি করেছেন, আরেকটা ট্রান্সফরমার এখানে গিয়ে আপনি সেকেন্ডারির জন্য করলেন, তা হবে না। আপনাকে যে কোনো এক সাইডে রাখতে হবে, প্রাইমারি সাইড, তাহলে আপনার ক্যালকুলেশন অ্যাকুরেট হবে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিলাম এই ট্রান্সফরমারের আমি প্রাইমারি সাইডটা করব। তাহলে প্রাইমারি সাইডের যে ওল্ড ভ্যালু দ্যাট ইজ 13.6 কিলোভোল্ট, তাহলে এখানে লিখব 13.6 কিলোভোল্ট। তার নিউ ভ্যালু কত? নিউ ভ্যালু বলতে বোঝাচ্ছে এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড কোন জোনে পড়েছে, সেটা হচ্ছে জোন নম্বর 1, যার বেস ভোল্টেজ হচ্ছে 13.6। তাহলে এখানে আমি 13.6 লিখব, হোল স্কয়ার। তারপরে বেস এমভি আমরা সবাই জানি 100, আর ওল্ড হচ্ছে 30 MVA, তাহলে এখানে আমি 30 MVA লিখে দিব, এখানে অবশ্যই স্কয়ার। এখন আসি কোনটা? ট্রান্সফরমার T2, XT2 এর ওল্ড ভ্যালু কত? 23%, দ্যাট রিপ্রেজেন্ট 0.23। তার ওল্ড ভ্যালু কত? এখানেও সেম কথা, যে আমরা আইদার প্রাইমারি সাইডে করব অথবা সেকেন্ডারি সাইডে করব, দুটোর একটা করলে হয়। বাট আমি আবার বলেছি যে আমরা যেহেতু এই পাশ থেকে শুরু করছি, লেফট সাইড থেকে, আমরা প্রাইমারিটাই করব, বিকজ এটা হচ্ছে এখান থেকে যখন যাচ্ছি প্রাইমারিটা আগে পড়ে, এই জন্য আমরা প্রাইমারিটা করছি। তাহলে প্রাইমারি সাইডের ওল্ড ভ্যালু কত? 132, তাহলে এখানে হবে 132। নিচে কত হবে? নিউ ভ্যালুটা। নিউ ভ্যালু রিপ্রেজেন্ট যে এই প্রাইমারি সাইডটা কোন জোনে পড়েছে, জোন নাম্বার 2-তে পড়েছে, এবং জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 66 কিলোভোল্ট। তাহলে এখানে 66 কিলোভোল্ট হোল স্কয়ার। আমরা জানি বেস এমভিএ 100, আর ট্রান্সফরমার T2 এর ক্ষেত্রে কত? 25 শুধু 25। অনুরূপভাবে আমি T3, T4, তারপরে আমরা লোড করব, লোড নাম্বার 1, লোড নাম্বার 2, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যেটা করব, আমরা এই ট্রান্সমিশন লাইনের জন্য করব। তাহলে আমরা এখন ট্রান্সফরমার T3 এর ক্ষেত্রে ট্রান্সফরমার T4 এবং লোড 1 এবং লোড 2 এর রিঅ্যাকট্যান্স নিউ বা পার ইউনিট বের করব। তাহলে যথারীতি ওল্ড, তাহলে T3 কোথায় ছিল? T3 হচ্ছে এখানে। T3 এর যে ওল্ড রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ 17%, দ্যাট মিনস 0.17 ইন্টু, আবারও একই কথা, যে T3 আমরা অবশ্যই প্রাইমারি সাইড ধরবো, বিকজ আমরা লেফট থেকে শুরু করেছি, নট সেকেন্ডারি সাইড। আমরা সেকেন্ডারি সাইড ধরে করতাম যদি আমি ওখান থেকে আসতাম, মানে রাইট সাইড থেকে যদি লেফটের দিকে যেতাম। তাহলে এখানে প্রাইমারি সাইডের তার ওল্ড ভ্যালু
দ্যাট মিনস 230 কিলোভোল্ট, তাহলে 230 কিলোভোল্ট। ওল্ড দুঃখিত নিউ যেটা সেটা হচ্ছে তার রেফারেন্স ভ্যালু বা তার বেস ভ্যালু, সেই বেস ভ্যালু কত 115, তাহলে 115 হয়েছে। তারপর হচ্ছে বেস এমভিএ যেটা 100 আর ডিভাইড বাই হচ্ছে 25 হচ্ছে তার ওল্ড ভ্যালু, তার ওল্ড ভ্যালু 25 ছিল। অনুরূপভাবে আমি T4 করেছি, লাইন 1 দুঃখিত লোড 1 বলেছি, লোড 1 এর ওল্ড রিঅ্যাকট্যান্স হচ্ছে 12%, তাহলে 12% মিন্স হচ্ছে 0.12 ইনটু তার ওল্ড যে ভোল্টেজটা, সেই ওল্ড ভোল্টেজটা বলতে বোঝাচ্ছে তার গায়ে যেটা লেখা ছিল, তো তার গায়ে যেটা লেখা ছিল সেটা হচ্ছে 29 কিলোভোল্ট, তাহলে 29। এখন দেখতে হবে আমার এই লোড 1 যেটা সেটা কোথায় পড়েছে, লোড 1টা জোন নাম্বার 2 তে পড়েছে, তাহলে জোন নাম্বার 2 এর যে বেস ভোল্টেজ সেটা হচ্ছে তার নিউ, এই জন্য এখানে হচ্ছে 66। অনুরূপভাবে এখানে হচ্ছে বেস এমভিএ হচ্ছে 100 এবং তার যে গায়ে যেটা লেখা ছিল অর্থাৎ এই লোডের যে কনজাম্পশন অ্যাবিলিটি দ্যাট ইজ 4 MVA, এই জন্য এখানে 4 MVA লিখেছি। অনুরূপভাবে লোড নাম্বার 2 যেটা এখানে আছে, যেটা বাস নাম্বার 4 এর সাথে কানেক্টেড, যেখানে দেখতে পাচ্ছি তার যে ওল্ড রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ 13%, তার মানে হচ্ছে 0.13, তার গায়ে লেখা ছিল 28 কিলোভোল্ট, তার মানে এটা হচ্ছে কেভি ওল্ড, আর নিউ হচ্ছে 16.5। কেন 16.5? বিকজ লোড নাম্বার 2 সেটা হচ্ছে জোন নাম্বার 4 এর সাথে 4 এর মধ্যে পড়েছে এবং জোন নাম্বার 4 এর বেস ভোল্টেজ কত, বেস ভোল্টেজ বা রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 16.5, এই জন্য এখানে 16.5 এসেছে। অনুরূপভাবে এখানে তার বেস এমভিএ হচ্ছে 100 এবং তার গায়ে লেখা ছিল 10 MVA, এই জন্য এখানে আমি 10 MVA লিখেছি। এগুলো জাস্ট সিম্পলিফাই করে আমরা ক্যালকুলেশন করে বের করব। এখন আমরা যেটা বের করতে হবে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অলরেডি কিন্তু 8টা কম্পোনেন্টের অথবা বলতে পারি 8টা বিভিন্ন ডিভাইসের উইদিন দিস নেটওয়ার্ক আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করে ফেলেছি। একটি জিনিস বাকি, সেটি কোনটি? সেটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটি, অর্থাৎ ইন বিটুইন বাস নাম্বার 2 এবং বাস নাম্বার 3 যে লাইনটি আছে সেই লাইনের পার ইউনিট ইম্পিডেন্স আমরা বের করতে পারিনি। এখন কথা হচ্ছে আমার এখানে দেওয়া আছে রিঅ্যাকট্যান্স না ইম্পিডেন্স আমরা এক্স্যাক্টলি জানি না, আমরা ধরে নিই এখানে যেহেতু একটা সিম্পল রিয়েল ভ্যালু দেওয়া আছে তাহলে আমি ধরতে পারি এটা একটা ইম্পিডেন্স। আমরা জানি ইম্পিডেন্স মানে কি, ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স উইচ ইজ কমপ্লেক্স টার্ম। তো আমরা ধরে নিই এখানে 1, 1, 2 যেটা আছে সেটা হচ্ছে ইম্পিডেন্স এবং সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। আমি নিচে লিখে রাখছি যে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু, তার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে তার ওল্ড ভ্যালু। তাহলে আমরা জানি কোনো একটা সিস্টেমের বা কোনো একটা ডিভাইসের যদি পার ইউনিট ক্যালকুলেশন করতে হয়, যে কোনো ডিভাইসের তার পার ইউনিট যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমরা জানি পার ইউনিট ইকুয়ালস টু, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হতে পারে, সেটার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই রেফারেন্স অর বেস ভ্যালু। তাহলে আমরা যদি ধরে নিই এই ট্রান্সমিশন লাইন যেটা বলছি বাস নাম্বার 2 এবং বাস নাম্বার 3 এর মধ্যে আছে, তো সেটার ইম্পিডেন্স হচ্ছে আমি ধরে নিলাম Z। তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের কাছে তার রেফারেন্স ভ্যালুটা নাই, তাহলে আমাকে রেফারেন্স ভ্যালু বের করতে হবে। তাহলে রেফারেন্স যদি ভ্যালু বের করতে হয় কোনো একটা জোনের বা কোনো একটা জায়গার বা কোনো একটা ডিভাইসের, সেটা সূত্র কি? বেস ভ্যালু অফ Z। তাহলে বেস ভ্যালু অফ Z বলতে যেটা বোঝায় সেটার সূত্র হচ্ছে KV হোল স্কয়ার ডিভাইড বাই S MVA। তাহলে এই Z বেস যেটা এই ট্রান্সমিশন লাইনের KV বেস কত? KV বেস হচ্ছে এই ট্রান্সমিশন লাইনটা কোন জোনের মধ্যে পড়েছে, জোন নাম্বার 3 তে পড়েছে এবং তার বেস ভোল্টেজ হচ্ছে 115। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 115 ডিভাইড বাই, আমরা জানি বেস এমভিএ হচ্ছে 100, তাহলে এখানে 100 লিখে ফেলবো। এটা হোল স্কয়ার। এখানে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে তার বেস ইম্পিডেন্স ভ্যালু এবং আমরা বেস ইম্পিডেন্স ভ্যালুটা যখন পাবো আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে ভাগ দিলে
বা ডিভাইড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে এখানকার নতুন রিঅ্যাক্টেন্স বা নতুন ইম্পিডেন্স। টোটাল যে 9টি কম্পোনেন্ট ছিল আমার এই নেটওয়ার্কে, প্রত্যেকটি ক্যালকুলেটিভ যে ভ্যালু সেটা আমরা এই পেপারে লিখে রেখেছি। জায়গার স্বল্পতা তাই আমি এখানে আলাদা করে লিখে রেখেছি। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে প্রতিটি মান ঠিক আছে কিনা। এখানে যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে আমরা যখন লাইন অর্থাৎ এই যে ট্রান্সমিশন লাইনটা লিখেছি, আমি এই কথাটা আরেকবার বলছি, আমরা এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে, আমাদেরকে যেটা বের করতে হবে বেস ভ্যালুটা, বিকজ অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু মানে হচ্ছে এই জায়গার পার ইউনিট ভ্যালু, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, এখানে নিচে লেখা ছিল। তাহলে বেস যদি বের করতে হয়, আমরা ইতিমধ্যে পুরো হোল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রতিটি কম্পোনেন্টের পার ইউনিট রিঅ্যাক্টেন্স ক্যালকুলেট করেছি, যার ভ্যালু আমরা এখানে লিখেছি। যেহেতু আমার জায়গা স্বল্পতা তাই আমি আলাদা একটি পেপারে লিখে রেখেছি। আমার অনুরোধ রইল ছাত্র বন্ধুরা, যখন আপনারা ক্যালকুলেট করবেন এই মানগুলো আমার সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। যাই হোক, আমরা এখন যেটা করব এই মানগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামে। হোয়াট ইজ রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম? রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম ইজ নাথিং বাট দ্য সিম্পলিফাইড ফর্ম অফ দিস কমপ্লেক্স নেটওয়ার্ক। অর্থাৎ আমার এই কমপ্লেক্স যে নেটওয়ার্ক আছে, এই কমপ্লেক্স নেটওয়ার্কটাকে আমি সিম্পলিফাই করে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, দ্যাট ইজ কল্ড রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম, অথবা সেটাকে আমরা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামও বলতে পারি। এখন আমরা এই রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম কিভাবে করব? আমরা যথারীতি বাঁ পাশ থেকে শুরু করব, অর্থাৎ প্রথম যে জেনারেটর ছিল সেই জেনারেটরে। তাহলে জেনারেটরের জন্য আমি একটি রিঅ্যাক্টেন্স দিচ্ছি। তারপরে কি আছে? তারপর আছে ট্রান্সফরমার, তারপরে একটা বাস, যে বাসটার নাম হচ্ছে বাস নাম্বার 1। তারপরে কি আছে? আরেকটি ট্রান্সফরমার, ট্রান্সফরমারের জন্য রিঅ্যাক্টেন্স। ট্রান্সফরমার পরে কি আছে? বাস নাম্বার 2, তাহলে বাস নাম্বার 2। তারপরে ট্রান্সমিশন লাইন বা সিম্পলি যদি বলি তাহলে লাইন, যেটার ভোল্টেজ ছিল 230 এবং লাইনটি ছিল বাস নাম্বার 2 এবং বাস নাম্বার 3 মধ্যবর্তী। তাহলে আমি এখানে একটি রিঅ্যাক্টেন্স দিব which is represent for the line in between bus 2 and 3, বাস নাম্বার 3। তারপরে দেখতে পাচ্ছি আরেকটি ট্রান্সফরমার, যেটা ট্রান্সফরমার 3, তার রিঅ্যাক্টেন্স রিপ্রেজেন্টেশন। তারপরে বাস নাম্বার 4। তারপরে দেখতে পাচ্ছি আরেকটি ট্রান্সফরমার which is going towards generator number 2, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আরেকটি রিঅ্যাক্টেন্স। তারপরে জেনারেটরকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটি রিঅ্যাক্টেন্স। আচ্ছা, এখানে একটি জিনিস ইম্পর্টেন্ট আমাদের জানা, সেটা হচ্ছে যখন কোনো রোটেটিং ডিভাইস থাকবে বা রোটেটিং ইকুইপমেন্ট থাকবে, সেই রোটেটিং ইকুইপমেন্টের জন্য আমাকে অবশ্যই এই রিঅ্যাক্টেন্সের আগে একটি ভোল্টেজ সোর্স দিতে হবে। অর্থাৎ জেনারেটরের জন্য এখানে একটি ভোল্টেজ সোর্স থাকবে, তারপরে এটা গ্রাউন্ড। তাহলে আমি এটা লিখবো হচ্ছে ইজি। আমি অবশ্যই ইজি এর মানটাও ক্যালকুলেট করে দেখাচ্ছি। এখানে ঠিক একইভাবে মোটরও, দুঃখিত, এটা আরেকটি জেনারেটর। এখানে জেনারেটর না হয়ে যদি মোটর হতো সেক্ষেত্রেও আমাদের কনসিডার করে নিতে হতো, এবং আমরা জানি যে মোটরও একটি রোটেটিং ইকুইপমেন্ট। তাহলে মোটরের জন্য হচ্ছে আমাকে এখানে একটা ইজি বা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দেওয়া উচিত। তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, পজিটিভ, নেগেটিভ, তারপরে গ্রাউন্ড। এটা হচ্ছে ESG2, E ফর ভোল্টেজ রিপ্রেজেন্টেশন বা EMF whatever, SG ট্রান্সফার সিনক্রোনাস জেনারেটর, 2 ফর নাম্বার 2, আর এটা হচ্ছে SG নাম্বার 1। এবং অবশ্যই এই গ্রাউন্ডটা দিতে হবে, অর্থাৎ এই হোল সিস্টেমটা একটা নেটওয়ার্কের মধ্যে আছে। এখন আমরা যেটা করব, এই মানগুলো নিব। আমাদের আর কি কি মিসিং আছে? আমাদের মিসিং আছে লোড নাম্বার 1, অর্থাৎ এই লোডটি
এবং এই লোডটি মিসিং আছে, তাহলে অবশ্যই আমরা সেই লোডের কথাও লিখবো। তাহলে লোডের জন্য লোডটা কোথা থেকে বের হয়েছে? বাস নাম্বার 1 থেকে। তাহলে বাস নাম্বার 1 থেকে একটি রিঅ্যাক্টেন্স অবশ্যই সেটা গ্রাউন্ডে যাবে। এখান থেকে সেম একইভাবে লোড, এটা হচ্ছে গ্রাউন্ডে গেল। এখন আমরা জাস্ট মানগুলো পিক করব এবং এখানে বসাবো। তাহলে আমরা যদি দেখি জেনারেটর অনের ক্ষেত্রে মান হচ্ছে 0.6, ট্রান্সফর্মার অনের ক্ষেত্রে 0.5, এইভাবে করে প্রত্যেকটি মান দেওয়া আছে এবং প্রত্যেকটি মান তার প্লেসে আমরা বসিয়ে দিই। তাহলে ইতিমধ্যে আমাদের ক্যালকুলেটেড যে ভ্যালুটা ছিল ফ্রম দ্যাট হোয়াইট পেপার আমরা এখানে পুট করেছি। পুট করার পরে আমরা যথারীতি জেনারেটর অনের ক্ষেত্রে 0.6 পার ইউনিট, এখানে পার ইউনিট লিখলেও হয়, না লিখলেও হয়। বাট যদি এখানে কমপ্লেক্স টার্ম থাকতো, অর্থাৎ রিঅ্যাক্টেন্স, যেহেতু বলছি রিঅ্যাক্টেন্স কি একটি কমপ্লেক্স টার্ম, যেহেতু রিঅ্যাক্টেন্স একটি কমপ্লেক্স টার্ম, অবশ্যই আমাকে ক্যালকুলেশনে যে ভ্যালুটা ছিল সেখানেও জে লিখতে হবে এবং এখানেও আমাকে জে লিখতে হবে। যেহেতু আমি আবার বলছি, যেহেতু এটি কমপ্লেক্স টার্ম, অর্থাৎ আমরা জানি জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্স। আমরা কি বের করেছি? আমরা বের করেছি হচ্ছে রিঅ্যাক্টেন্স, অর্থাৎ এক্স এর মান। তাহলে এক্স এর সাথে কি থাকবে? অলওয়েজ জে থাকবে। এই জন্য প্রত্যেকটা মানের আগে অবশ্যই আমাকে জে লিখতে হবে, আদারওয়াইজ সেটা ভুল কনসিডারেশনে আসবে। আচ্ছা, এখানে যে হবে না, বিকজ এটা হচ্ছে সরাসরি আমি ইম্পিডেন্স বের করছি, এটা রিঅ্যাক্টেন্স বের করছি না। সেটা আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স এবং ইম্পিডেন্স কি, এবং স্পেশালি লাইনে কি ইম্প্যাক্ট করে। জে জে জে। এবং অবশ্যই আমরা এখানে যে রেজাল্টটি করেছি এই হোয়াইট পেপারে, সে হোয়াইট পেপারে আমরা অবশ্যই জে লিখবো আমার প্রতিটি ভ্যালুর আগে। জে ট্রান্সফার কমপ্লেক্স টার্ম, তার মানে আমি প্রতিটি ভ্যালু এখানে লিখেছি। এবং খেয়াল করে দেখেন, বাস নাম্বার 1 থেকে যে লোডটি যাচ্ছে সেটা অবশ্যই এদিকে গিয়ে গ্রাউন্ড থাকবে, অনুরূপভাবে এখানেও গ্রাউন্ড থাকবে। জেনারেটর অনের ক্ষেত্রে গ্রাউন্ড থাকবে, জেনারেটর 2 এর ক্ষেত্রে গ্রাউন্ড থাকবে এবং লোডের ক্ষেত্রে গ্রাউন্ড থাকবে। এই গ্রাউন্ড মানে হচ্ছে একটা জিনিস, আপনি এখানে একসাথে এরকম লম্বা লাইনও টেনে দিতে পারেন। এটাও গ্রাউন্ড, আর আলাদা করে দিল একই কথা। সাথে সাথে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে তার ভোল্টেজ বের করেছি। অনুরূপভাবে সিনক্রোনাস জেনারেটর 2 এর ক্ষেত্রে তার ভোল্টেজ বের করেছি। কিভাবে বের করেছি? যেহেতু আমরা পার ইউনিট ক্যালকুলেশন করছি, সেখানে অবশ্যই তার পার ইউনিট ভ্যালু বসাতে হবে। তাহলে পার ইউনিটের সূত্র কি ছিল? পার ইউনিটের সূত্র ছিল হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই হচ্ছে বেস ভ্যালু। তাহলে জেনারেটর অনের ক্ষেত্রে তার অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 13.6। তার বেস ভ্যালু কত ছিল? অর্থাৎ জেনারেটর অনটি এই জোন নাম্বার 1 এর মধ্যে ছিল, যার বেস ভোল্টেজ ছিল হচ্ছে 13.6। তার মানে হচ্ছে 13.6, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল ছিল না, আমি ধরে নিলাম 0, এখানেও 0 ধরে নিয়েছি। তার মানে হচ্ছে এটা বাই এটা 1, এই জন্য আমি এখানে অন লিখেছি। অনুরূপভাবে আমি যখন জেনারেটর 2 এর ক্ষেত্রে যাব, জেনারেটর 2 এর অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? অ্যাকচুয়াল ভ্যালু ছিল হচ্ছে 11.8 কিলোভোল্ট, এবং এই জেনারেটর 2 জোন নাম্বার 5 এর মধ্যে পড়েছে এবং জোন নাম্বার 5 এর বেস ভোল্টেজ ছিল 5.9। তার মানে হচ্ছে 11.8 at an angle 0। যেহেতু কোনো অ্যাঙ্গেল ছিল না, আমি অ্যাজিউম করে নিয়েছি এখানে অ্যাঙ্গেল 0। অনুরূপভাবে এখানে অ্যাঙ্গেল 0। 11.8 ডিভাইড বাই যে বেস যে ভোল্টেজটা ছিল 5.9, রেজাল্ট হচ্ছে রাফলি 2 at an angle 0। তাহলে এটাই হচ্ছে তার রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম এবং এই প্রবলেমটির সলিউশন। ধন্যবাদ।